বিশাল ড্রয়িং রুমে গম্ভীর মুখে বসে আছে আশমিন। পরিবারের সবাই এখানে উপস্থিত। কামিনী চৌধুরী থমথমে মুখে আমজাদ চৌধুরীর পাশে বসে আছে। চারিদিকে পিনপতন নীরবতা। সবার দিকে চোখ বুলিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল নূর। আশমিন শান্ত চোখে তাকে পর্যবেক্ষণ করছে। আশমিনের পুরো পরিবার অধীর আগ্রহে অপেক্ষা করছে আশমিন কি বলতে চায় তা জানার জন্য। লারা আর তার পরিবার একপাশে বসে। আশমিন চারিদিকে চোখ বুলিয়ে শান্ত গলায় বলল, বিয়েটা ক্যান্সেল করছি আমি। লারাকে বিয়ে করব না আমি। কারোর কোনো প্রশ্ন থাকলে একজন একজন করে জিজ্ঞেস করতে পারেন। আগামী 10 মিনিট সময় আছে আপনাদের কাছে। 10 মিনিট পর আমি এখান থেকে চলে যাব। ইম্পর্টেন্ট মিটিং আছে আমার। আশমিনের এমন খাপছাড়া ভাব দেখে ফুঁসে উঠলেন কামিনী চৌধুরী। বাজখাই গলায় বলল, এটা কেমন মশকরা আশমিন? বিয়ে করবে না মানে? এত ঘটা করে অনুষ্ঠান করে লোকজনকে জানিয়ে এখন বলছো বিয়ে করবে না? মশকরা হচ্ছে এখানে। প্রেস মিডিয়া সবাই জানে তুমি লারাকে বিয়ে করছো। সোসাইটিতে কতটা অপমান হবে ধারণা আছে তোমার? বিয়ে আজকেই হবে এবং এক্ষুনি। কাজে ডাকো সানভি। চিৎকার করে কথাগুলো বলে হাঁপিয়ে উঠলেন কামিনী চৌধুরী। আশমিন ভাবলেশীনভাবে ফোন স্ক্রল করে যাচ্ছে। সানভি অসহায় চোখে আশমিনের দিকে তাকালো। আশমিন সেদিকে পাত্তা না দিয়ে ব্যস্ত গলায় বলল, আর কারোর কিছু বলার আছে? সময় শেষ হয়ে যাচ্ছে। আর প্লিজ কেউ মিসেস চৌধুরীর মতো এত লম্বা স্পিচ দেবেন না। সময় স্বল্পতা বুঝতেই তো পারছেন। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল আশমিনের দিকে। লারা ভীতু চোখে আশমিনের দিকে তাকালো। নূরের সেদিকে কোনো খেয়ালই নেই। সে এক মনে নুডলস খেয়ে যাচ্ছে। কামিনী চৌধুরী ক্রোধে ফেটে পড়লেন। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে নূরকে টেনে দাঁড় করিয়ে হিস করে বললেন, সব তোর জন্য হয়েছে। আবার কেন এসেছিস এখানে? আমার ভাইকে খেয়ে শান্তি হয়নি, এখন আমার সংসারে আগুন লাগাতে এসেছিস? বেহায়া মেয়ে, লজ্জা নেই তোর? এভাবে আরেকটা মেয়ের সংসার ভেঙে দিতে বিবেকে বাঁধছে না? এই মুহূর্তে বাসা ছেড়ে বেরিয়ে যাবি। তোর অপয়া চেহারা আর দেখতে চায় না এই বাড়িতে। আশমিন চোয়াল শক্ত করে তাকিয়ে আছে কামিনী চৌধুরীর দিকে, কিন্তু মুখে কিছুই বলছে না। লারার বাবা মা মুচকি মুচকি হাসছেন নূরের এই অবস্থা দেখে। নূর নুডলসের বাটিটা সানভির হাতে দিয়ে শাসানোর ভঙ্গিতে বলল, খবরদার এখান থেকে খাবে না, শুধু ধরে দাঁড়িয়ে থাকো। কামিনী চৌধুরীর হাতটা শক্ত করে চেপে ধরে নিজের হাত থেকে ছাড়িয়ে নিল নূর। নূরের নখ দেবে কিছুটা জায়গা তৎক্ষণাৎ কেটে গেল। কামিনী চৌধুরী হালকা আর্তনাদ করতেই নূর নিজের ঠোঁটেই আঙুল চেপে হুশ শব্দ বলতেই থেমে গেল সে। নূর তার হাতটা এক ঝটকায় সরিয়ে নিয়ে চিৎকার করে ডাকল, গার্ডস! সাথে সাথেই 20 জন পালোয়ান সাইজের লোক এসে দাঁড়ালো নূরের চারদিকে। নূর হুঙ্কার দিয়ে বলল, আবর্জনা পরিষ্কার করো রাইট নাও। আমার সামনে আমি কোনো আবর্জনা দেখতে চাই না। গার্ডসগুলো সাথে সাথেই সোফা সহ লারা আর তার পরিবারকে বাইরে ছুঁড়ে ফেলল। একজন মেয়ে গার্ডস এসে কামিনী চৌধুরীকে ধরে নূরের থেকে দূরে সরিয়ে দিল। আমজাদ চৌধুরী আশমিনের পাশে বসে ফোনের দিকে ঝুঁকে আছেন। আশমিন বাইক রেসিং গেম খেলছে, সে সেটা মনোযোগ দিয়ে দেখছে। বাকি কোনো কিছুতেই তাদের খুব একটা আগ্রহ নেই। সানভি ভয়ে কাঁপছে। আশমিনের এমন হেয়ালি ব্যবহার দেখে নূরের রাগ তরতর করে বেড়ে যাচ্ছে। হাত থেকে ফোনটা নিয়ে সাথে সাথেই সমস্ত শক্তি দিয়ে দেয়ালে ছুঁড়ে মারল। সানভি আর্তনাদ করে বলল, কি করলেন ম্যাম? এতে গুরুত্বপূর্ণ ফাইল ছিল। নূর দাঁতে দাঁত চেপে বলল, আই ডোন্ট কেয়ার। কামিনী চৌধুরী পারছে না নূরকে কাঁচা চিবিয়ে খেতে। আমজাদ চৌধুরীর দিকে কটমট করে তাকিয়ে বলল, বসে বসে তামাশা দেখছ? আমাদের গার্ডদের ডাকো। এই মেয়েকে এখানেই মেরে পুঁতে দেবো আমি। আমাকে পাওয়ার দেখানো হচ্ছে এই কামিনী চৌধুরীকে। আশমিন, চুপ করে বসে আছো কেন? পুলিশকে কল করো, একে এক্ষুনি জেলে ভরবো আমি। আশমিন হালকা বিরক্তি চোখে তাকালো নূরের দিকে, যে এই মুহূর্তে চোখ দিয়ে তাকে ভস্য করতে ব্যস্ত। আশমিন ইশারা করতেই গার্ডগুলো কামিনী চৌধুরীকে ছেড়ে বাইরে চলে গেল। মিসেস চৌধুরীকে নিয়ে ভেতরে যাও। মেয়ে গার্ডটা আশমিনের কথা অনুযায়ী কামিনী চৌধুরীকে জোর করে ভেতরে নিয়ে গেল। আশমিন আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তুমি কি ছেলে আর ছেলের বইয়ের রোমান্স দেখতে চাচ্ছ? আমজাদ চৌধুরী চোখ রাঙিয়ে তাকালো আশমিনের দিকে। মেয়েকে রাগ দেখিয়ে বলল, বাবা হই তোমার, অসভ্যের মতো কথা বলছো কেন? আমি তোমার মতো ম্যানারলেস নই। আমজাদ চৌধুরী হনহন করে চলে গেল ভেতরে। আপাতত বউকে ঠান্ডা করতে হবে। সানভি এখনো নুডলসের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। যাবে নাকি থাকবে সেই দ্বিধায় ভুগছে। আশমিন সানভিকে কিছু একটা টেক্সট করতেই সানভি নুডলসের বাটি রেখে গন্তব্যের দিকে চলে গেল। আশমিন কয়েক কদম এগিয়ে নূরের সামনাসামনি দাঁড়ালো। সারা শরীরে চোখ বুলিয়ে ঠোঁট উঁচু করে শীষ বাজাতেই নূর বাঁকা হাসল। মনে মনে কপাল কুচকালেও উপরে স্বাভাবিক থাকলো আশমিন। আশমিন বলল, লুকিং সো হট বেবি। নূর বাঁকা হেসে বলল, ইউ অলসো লুকিং লাইক এ লুজার। আশমিন নিজেদের দূরত্ব ঘুচিয়ে ফেলল। নূর বলল, অশ্লীল। আশমিন নূরকে নিজের সাথে চেপে ধরে ফিসফিস করে বলল, নেতারা অশ্লীলই হয়, তোমার সাথে আমার সম্পর্ক এর চেয়েও গভীর।
ভুলে গেলে নাকি? নূর আশমিনকে সরানোর চেষ্টা করে বলল, সরে দাঁড়ান। আর কতবার বলেছি এভাবে কাছে আসবেন না। আর কোন সম্পর্কের কথা বলছেন আপনি? সব সম্পর্ক আপনি নিজেই শেষ করেছেন। যেহেতু বিয়ে আর হচ্ছে না, তাই আমি কালকেই ব্যাক করছি কানাডা। লিভ মি। আশমিন বলল, তোমাকে গর্ত থেকে বের করতেই এত আয়োজন তেহজিব নূর? পালানোর কথা ভাবলে কি করে? মুক্তির স্বাদ আর এই জীবনে তোমার পাওয়া হবে না। তোমাকে এখানেই থাকতে হবে, আমার বন্দিনী হয়ে। আশমিনের চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে। নূর সেদিকে তাকিয়ে বাঁকা হাসল, দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, আমার সাথে লাগতে আসবেন না মন্ত্রী সাহেব। পৃথিবীতেই জাহান্নাম ভ্রমণ করিয়ে আনবো। চেনেন তো আমাকে নাকি? আশমিন হাতের বাঁধন আর একটু শক্ত করল। নূরকে নিজের সাথে আর একটু নিবিড়ভাবে মিশিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল। মন্থর গলায় নূরের মতো ফিসফিসিয়ে বলল, আপাতত জান্নাত ভ্রমণ করতে চাইছি, তুমি কি আমার সাথে যেতে চাও? নূরকে কিছু বলার সুযোগ না দিয়ে তার ঠোঁট আঁকড়ে ধরল আশমিন। নূর খ্যাপা বাঘিনীর মতো আশমিনের দিকে তাকিয়ে আছে। আশমিন ভাবলেশহীনভাবে হাই তুলে আড়মোড়া ভাঙাতেই নূর আশমিনের পাঞ্জাবির ঠিক 2 ইঞ্চি ওপরে গলায় নিজের দাঁত বসিয়ে দিল। আশমিন বাধা দিল না, এমনকি নড়লও না। নিজের কাজ শেষ করে নূর সরে আসলো। আয়েশ করে সোফায় বসে আশমিনের গলার দিকে তাকিয়ে শয়তানি হেসে বলল, আমার কাছে আসার চেষ্টা করবেন না মন্ত্রী সাহেব, তাহলে এভাবে বারবার রক্তাক্ত হবেন। বাই দ্য ওয়ে, গুড লাক ফর ইউর মিটিং। আশমিন টিস্যু দিয়ে গলার হালকা রক্ত মুছে ফেলল। নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এমন রক্তাক্ত আমি বারবার হতে চাই। সানভি এসে আশমিনের হাতে কিছু ডকুমেন্টস দিতেই আশমিন সাথে সাথেই সেগুলোতে আগুন লাগিয়ে দিল। নূর হতবম্ব হয়ে গেল আশমিনের এমন কাজে। আশমিন নিরীহ চোখে নূরের দিকে তাকালো আর বলল, মাই ফোন ইকুয়াল টু ইউর পাসপোর্ট, হিসাব বরাবর। অন্ধকার ছাদের এক কোণে জড়সড়ো হয়ে বসে আছে নূর। বিষণ্ণতার মরণবাণ বারবার আঘাত করছে তার বুকের ভেতর। মনে পড়ছে 6 বছর আগের কথা। বাড়ির সবচেয়ে শান্তশিষ্ট মেয়ে নূর, রাফসান শিকদারের একমাত্র আদরের মেয়ে। নূরের 5 বছর বয়সে তার মা মারা যায়। তখন থেকেই নূরের বাবা নূরকে আদর ভালোবাসা দিয়ে বড় করেছে। মেয়ের অবহেলা হবে ভেবে নিজে দ্বিতীয়বার বিয়ের কথা কখনো চিন্তা করেনি। স্ত্রীর প্রতি ভালোবাসাটাও অমলিন ছিল। কামিনী চৌধুরী অবশ্য অনেকবার চেষ্টা করেছে ভাইকে বিয়ে করাতে, কিন্তু রাফসান শিকদার কখনো তার কথায় পাত্তা দেয়নি। তার একটাই কথা, আমি বিয়ে করে নতুন সংসার করব, আর আমার নূর একা হয়ে যাবে, তা আমি কখনোই মানতে পারবো না। এই সংসার তারার ছিল, তারারই থাকবে। বিয়ে নিয়ে এটাই যেন এ বাড়িতে শেষ কথা হয়। তখন থেকে নূরের ওপর ক্ষোভ তৈরি হয় কামিনী চৌধুরীর। নূরের মা মিসেস তারা মারা যাওয়ার পর কামিনী চৌধুরী কানাডা থেকে তার পরিবার নিয়ে ভাইয়ের কাছে চলে আসে। আমজাদ চৌধুরী আলাদা বাড়ি করতে চাইলে বাদশাদের রাফসান শিকদার। তার এত বড় বাড়ি থাকতে বোন বাইরে থাকবে, তা সে কোনোভাবেই মানতে পারেনি। তাই আমজাদ চৌধুরী বাধ্য হয়ে নূর মঞ্জিলে থেকে যান। আশমিন তার বাবা মায়ের সাথে বাংলাদেশে আসেনি। সে কানাডায় হোস্টেলে থেকে পড়াশোনা করত। ওখান থেকেই গ্র্যাজুয়েশন শেষ করে আসবে জানায় সে। নূর যখন 10ম শ্রেণীর ছাত্রী, তখন আশমিন প্রথম বাংলাদেশে আসে। সবাই তাকে রিসিভ করতে এয়ারপোর্টে গেলেও নূর যায়নি। আশমিনের তা নিয়ে খুব একটা মাথা ব্যথাও ছিল না। কামিনী চৌধুরী নূরকে আশমিনের থেকে দূরে থাকতে বলেছে। তাই নূর আশমিনের থেকে যতটা দূরত্বে চলা যায় ততটাই চলত। ব্যবসা আর রাজনীতিতে সারাক্ষণ ব্যস্ত থাকায় নূরকে খুব একটা সময় দিতে পারতেন না রাফসান শিকদার। বাবার সাথে দূরত্ব তখন থেকেই। রাফসান শিকদার নিজের বোনের কাছে নূরের দায়িত্ব তুলে দিয়ে অনেকটাই চিন্তামুক্ত হয়েছিলেন, কিন্তু এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তা তিনি ঘুণাক্ষরেও টের পাননি। কামিনী চৌধুরী নূরকে সারাক্ষণ লাঞ্ছনা গঞ্জনা করতেই থাকত। সারাক্ষণ চুপচাপ থাকা মেয়েটি আরও চুপচাপ হয়ে গেল। বাবার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকলো অভিমান। আশমিন দেশে আসার পরে রাফসান শিকদারের সাথেই বেশিরভাগ সময় কাটাত। রাজনীতির ওপর তার ছিল ব্যাপক আগ্রহ। রাফসান শিকদারও হাসি মুখে হাতে কলমে আশমিনকে সবকিছু শেখাচ্ছিলেন। আশমিন বাংলাদেশে আসার 2 মাসের মধ্যে নূর একদিনও তার সামনে আসেনি। প্রথম অবাক লাগলেও আশমিন বিষয়টি পাত্তা দেয়নি। আশমিন বাংলাদেশে আসার ঠিক 2 মাস 8 দিনের দিন রাতে অনাকাঙ্ক্ষিত সাক্ষাৎ হয় নূরের সাথে। সেদিন পার্টির ক্লাব থেকে আসতে অনেকটাই রাত হয়ে যায় আশমিনের। বাসায় কেউ জেগে নেই ভেবে কলিং বেল না চেপে নিজের কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়েই ভেতরে ঢোকে। ক্লান্ত পায়ে দোতলায় উঠতেই কারো মোহনীয় গলা শুনে পা থমকে গেল আশমিনের। কান খাড়া করে শুনতেই বুঝতে পারল কণ্ঠটা ছাদ থেকে আসছে। আশমিন এগিয়ে গেল ছাদের দিকে। নূর ছাদের চিকন রেলিংয়ের উপর বসে আনমনে গান গাইছিল। ছাদে আসতেই আশমিনের হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দিল। কয়েকটা শুকনো ঢোক গিলে শান্ত করার চেষ্টা করল নিজেকে। মনে হচ্ছে কোনো বিষাদনগরের রাজকুমারী ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে। আশমিনের মনে হলো এটা একটা বারবি ডল। কুকড়ানো কোমর পর্যন্ত চুলগুলো বাতাসের তালে তালে সেই পুতুলের মুখের ওপর আছড়ে পড়ছে বারবার। তাতে কোনো ভ্রুক্ষেপ নেই তার। নূরের চোখগুলো ঠিক বারবি ডলের মতো।
হালকা পাতলা গড়নের মেয়েটিকে আশমিনের কাছে একটা আদুরে বাচ্চা মনে হলো। নূরের কণ্ঠে এমন বিষাদ ভরা গান শুনে কপাল কুঁচকে গেল আশমিনের। মেয়েটাকে তা নিয়ে সে যথেষ্ট সন্দিহান। হঠাৎ করেই নিজের ঘর থেকে বেরিয়ে এলো আশমিন। দ্রুত পায়ে এগিয়ে গেল নূরের দিকে। নূর তখনও আশমিনের উপস্থিতি টের পায়নি। আশমিন এক ঝটকায় নূরকে নামিয়ে আনলো রেলিং থেকে। তাল সামলাতে না পেরে নূর ধাক্কা খেল আশমিনের শক্ত বুকে। আশমিন বলল, কে তুমি? এত রাতে এখানে কি করছো? আশমিনের কঠোর কণ্ঠস্বরে মোটেও বিচলিত হলো না নূর। আশমিনের থেকে নিজেকে ছাড়িয়ে শান্ত গলায় জবাব দিল, আমি নূর মঞ্জিলের নূর। শক্ত দৃষ্টি নরম হলো আশমিনের। অবাক চোখে তাকিয়ে রইল নূরের দিকে। নূর পাশ কাটিয়ে চলে যেতে নিয়েও দাঁড়িয়ে পড়ল। পেছনে না তাকিয়ে শান্ত অথচ শক্ত গলায় বলল, এরপর থেকে এভাবে আমার কাছে আসবেন না মিস্টার আশমিন জাইন। আর ছোঁয়ার ভুল তো একবারেই নয়। আশমিন হাঁ করে তাকিয়ে রইল নূরের যাওয়ার দিকে। কি বলে গেল মেয়েটা? তাকে সে ছুঁয়েছে? এত তেজ? বাঁকা হাসলো আশমিন। নিজের হাতের দিকে তাকিয়ে হাসি বিস্তার হলো তার। পরের ঘটনাগুলো খুব দ্রুত ঘটে গেল নূর আর আশমিনের জীবনে। আশমিন নূরকে মনে মনে ভালোবাসলেও তা কখনো প্রকাশ করেনি। তবে রাফসান শিকদার ঠিকই বুঝতে পেরেছিলেন ভাগিনার মনের কথা। আশমিন তার মেয়ের অমর্যাদা কখনো করবে না, এটা তার দৃঢ় বিশ্বাস। আশমিনকে জিজ্ঞাসা করতেই আশমিন অকপটে স্বীকারও করে নিল। রাফসান শিকদার ভাবল, এই ঝুঁকিপূর্ণ জীবনে মেয়েকে আশমিনের মতো কারো কাছে দিয়ে যেতে পারলে মরেও শান্তি পাবেন। ততদিনে নূরের এসএসসি দেওয়া শেষ হয়ে গেছে। তবে 18 বছর হওয়ার আগে বিয়ে দেওয়াটা সম্মতি দিলেন না। কামিনী বেগম ভাইয়ের দেওয়া প্রস্তাব সাথে সাথেই লুফে নিলেন। ছেলে একবার মন্ত্রী হয়ে গেলে ভাইয়ের এই অঢিল সম্পত্তির মালিক তার ছেলেই হবে। নূরকে সরানো চুটকির ব্যাপার। ছেলের মনের খবর সম্পর্কে না জেনেই ভয়ঙ্কর পরিকল্পনা করে ফেললেন কামিনী চৌধুরী। আপাতত সিদ্ধান্ত হলো মৌলানা দিয়ে বিয়ে পড়িয়ে রাখবে। নূরের 18 বছর হলে রেজিস্ট্রি করে ফেলবে। সবাই সায় দিলেও আশমিনের কপালে ছিল চিন্তার ভাঁজ। বিয়েটা নূর কিভাবে নেবে তা নিয়ে সে যথেষ্ট চিন্তায় আছে। নূরের সেফটির জন্য বিয়ের কথাটা পাঁচকান হতে দেওয়া যাবে না। তার দুর্বলতা ভেবে সবাই নূরকে টার্গেট করে ফেলবে। আকাশে মেঘ জমেছে। যে কোনো সময় আকাশ ভেঙে বৃষ্টি হবে। দমকা বাতাসে চারিদিকের গাছপালা দুলে উঠছে। বারান্দায় বসে একমনে সামনের কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়ে আছে নূর। কৃষ্ণচূড়া ফুলে গাছটি নতুন সাজে সেজেছে। সেদিকেই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে নূর। মেয়েকে এক ধ্যানে বাইরে তাকিয়ে থাকতে দেখে দরজায় দীর্ঘশ্বাস ছাড়লেন রাফসান শিকদার। দরজায় নক করতেই নূর সেদিকে তাকালো। বাবাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে মলিন হাসল সে আর বলল, বাইরে দাঁড়িয়ে কেন আব্বু, ভেতরে এসো। মুচকি হেসে ভেতরে আসতে আসতে রাফসান শিকদার বললেন, কি করছিলে মা? এভাবে বাইরে দাঁড়িয়েছিলে কেন? নূর বাবার কথায় প্রতি উত্তর করল না। রুমে এসে সোফায় বসল। রাফসান শিকদারও মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিল। মেয়ে কত বড় হয়ে গেছে, অথচ সে খেয়াল করারই সময় পায়নি। মেয়েও যে তার কাছে আর আগের মতো বায়নার ঝুড়ি নিয়ে বসে না। কেমন যেন দূরত্ব চলে এসেছে বাবা মেয়ের মধ্যে। দীর্ঘশ্বাস গোপন করে নূরের মুখের দিকে তাকিয়ে রইল রাফসান শিকদার। মেয়েটা আগের থেকে আরো বেশি চুপচাপ হয়ে গেছে। নূর বলল, তুমি কি কিছু বলতে চাও আব্বু? মেয়ের নির্লিপ্ত গলা শুনে হালকা কেঁপে উঠল রাফসান শিকদার। মেয়ে তার মন পড়তে শিখে গেছে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। নূর মলিন হাসল, ক্লান্ত গলায় বলল, দরকার ছাড়া তুমি আমার রুমে আসো না আব্বু। তাই এটা বোঝা খুব বেশি কঠিন নয়। নির্দ্বিধায় বলতে পারো কি বলতে চাও। রাফসান শিকদারের বুকে কিঞ্চিত ব্যথা হলো। প্রয়োজন ছাড়া আসলে কি মেয়ের কাছে আসে না? অন্যের উপর দায়িত্ব দিয়ে কি সে মেয়েকে সত্যি সত্যি একা করে দিয়েছে? রাফসান শিকদার বললেন, এভাবে বলো না মা, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, যাকে আমি আমার বুকের লকারে নিয়ে ঘুরি। তোমার কাছে গল্প করতে আসতে পারি না আমি? নূর বলল, আসতেই পারো আব্বু, তবে গল্পের পাঠ আমাদের অনেক আগেই চুকে গেছে। আচ্ছা বাদ দাও, কফি খাবে? রাফসান শিকদার বললেন, না মা, তুমি বলো তোমার দিনকাল কেমন চলছে? নূর বলল, আলহামদুলিল্লাহ ভালো আব্বু। রাফসান শিকদার মেয়েকে বিয়ের কথা বলতে ইতস্ত করছে। মেয়ে এখনো ছোট, তার উপর আশমিনকে মেনে নেবে কিনা তারও একটা ব্যাপার আছে। নূর তার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, যা বলতে চাইছো বলে ফেলো আব্বু। রাফসান শিকদার বললেন, আমি তোমার বিয়ে ঠিক করেছি মা। আমি যে পেশায় আছি তাতে আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই। তাই আমি চাই যোগ্য কারোর হাতে তোমাকে তুলে দিয়ে যেতে, না হলে যে আমি মরেও শান্তি পাবো না। আমাকে ভুল বোঝো না মা। নূর এক ধ্যানে তাকিয়ে আছে তার বাবার দিকে। বাবার ইতস্ততা সে বুঝতে পারছে। মলিন হেসে বাবাকে আশ্বস্ত করা গলায় বলল, আমি জানি আব্বু, তুমি আমার জন্য বেস্ট ডিসিশন নেবে। কবে বিয়ে করতে হবে বলে দিও প্লিজ, আমি রেডি থাকবো।
রাফসান শিকদার বললেন, তোমাকে কিছু কথা বলি মা, মনোযোগ দিয়ে শুনবে। পৃথিবী খুব কঠিন জায়গা। এখানে প্রত্যেকটা পদক্ষেপ আমাদের জন্য এক একটা পরীক্ষা, তাই নিজেকে সেভাবেই তৈরি করবে। তুমি যদি দুর্বল হও, মানুষ তোমাকে বারবার আঘাত করবে, তাই নিজেকে শক্ত করো। নিজেকে ঠিক এতটা কঠোর করো যাতে কেউ শত আঘাতেও তোমাকে ভাঙতে না পারে। সম্পর্কের দোহাই দিয়েও ছাড় দেওয়া যাবে না। বুঝতে পেরেছ আমার কথা? নূর তার বাবার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। রাফসান শিকদার মুচকি হাসলেন। কিছু কাগজ পাঞ্জাবির পকেট থেকে বের করে নূরের হাতে দিলেন আর বললেন, এখানে আমাদের সমস্ত প্রপার্টির দলিল রাখা আছে। তুমি 22 বছর বয়সে সবকিছু নিজের কাছে পাবে। এই জায়গার হদিস তুমি বাদে শুধু আর একজন জানে। সে আমার কাছে ঠিক তোমার মতোই বিশ্বস্ত। তুমি হয়তো জানো না, আমি তোমার বিয়ে আশমিনের সাথে ঠিক করেছি। রাফসান শিকদারের কথা শুনে চমকে উঠল নূর। মেয়ের মুখ দেখেই হেসে উঠলেন রাফসান শিকদার। মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল, আশমিন খুব ভালো ছেলে, তোমাকে ভালোবেসে আগলে রাখবে। দেখো, তোমরা আমার ঠিক দুটো হাতের মতো। আশমিন আমার রাজনীতিটা সামলাবে, আর তুমি বিজনেস। তুমি নিজেকে তৈরি করো। তুমি নিজেকে তৈরি করার আগ পর্যন্ত আশমিনই সবকিছু দেখবে। সময় হলে বুঝে নিও তুমি। বাবার উপর একটু ভরসা রেখো মা, ঠকবে না। মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন তিনি। এদিকে নূর ভাবনায় পড়ে গেল। কামিনী চৌধুরী বিষয়টা স্বাভাবিকভাবে নেবেন না। 1 সপ্তাহের মাথায় হুজুর ডেকে আশমিন আর নূরের বিয়েটা হয়ে গেল। কামিনী চৌধুরী হাসি মুখেই ছিল সারাটা সময়। নূরের প্রতি মেয়েকে ভালোবাসাও দেখিয়েছে খুব। নূর শুধু তার ছেলের হাসি হেসেছিল। নূরের মতো আশমিনও ছিল নির্লিপ্ত। বাইরের কাউকে তাদের বিয়ে নিয়ে কিছু জানানো হয়নি। নূরেরও এতে মাথা ব্যথা নেই। ঘুম থেকে উঠে ব্রাশ না করেই কেউ বিয়ের আসরে বসতে পারে, তার নূরকে না দেখলে বুঝতেই পারত না আশমিন। সেও ট্রেডমিল থেকে নেমেই এখানে এসেছে। অবশেষে হুজুরের কথায় অজু করে এসে কবুল বলল দুজনেই। তাদের বিয়েতে ছিল না কোনো সাজসজ্জা, আর না ছিল কোনো আয়োজন। বিয়ে পড়ানো শেষ হতেই নূর নিজের রুমে গিয়ে আবারও শুয়ে পড়েছে। আজ সে সারাদিন ঘুমাবে। আশমিন নিজের রুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে সোজা নূরের রুমে গেল। নূর ততক্ষণে গভীর ঘুমে। ঘুমন্ত নূরকে কোলে করে নিজের রুমে নিয়ে আসলো আশমিন। নূরের ঘুম ভেঙে গেছে নড়াচড়ায়। চোখ খুলতেই অবাক হয়ে বলল, কি করছেন এসব? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? নামান বলছি। আশমিন বলল, পালকি করে নেওয়ার অপশন নেই আপাতত, তাই কোলে করেই তোমাকে তোমার স্বামীর রুমে নিয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে, ইটস টোটালি এক্সপেক্টেড টাচ, সো বি কমফোর্টেবল ডিয়ার। আশমিনের কথাগুলো শুনে নূর লজ্জা পেয়ে গেল। চোখ নামিয়ে চুপ করে রইল আশমিনের বাহুতে। আশমিন তা দেখে বাঁকা হাসল। নিজের রুমে ঢুকে নূরকে বেডে নামিয়ে দিয়ে নূরের রক্তিম মুখের দিকে তাকিয়ে অবাক হওয়ার ভান করে বলল, ও মাই আল্লাহ, তুমি লজ্জা পাচ্ছ? এও সম্ভব? নূর কোনো উত্তর না দিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়ল। আশমিনও মুচকি হেসে নূরের পাশে শুয়ে নূরের কানে ফিসফিস করে বলল, আমার শূন্য বুক অনেকদিন তোমার অপেক্ষায়। এখানে একটু মাথা রাখবে নূর। ভয় পেও না, তোমার অনুমতি ছাড়া কিছুই করব না। সম্পর্কের পূর্ণতা তুমি তখনই পাবে যখন আমার মনে হবে তুমি আমার ভালোবাসা সহ্য করার জন্য তৈরি। ততদিন না হয় আমরা প্রেমটা আয়েশ করে করি, কি বলো? নূর চোখ শক্ত করে বন্ধ করে ফেলল। এই লোক এখন প্রেমের কথা বলছে, অথচ সে কবেই তার প্রেমে বরফের মতো জমে আছে। এই প্রেম প্রকাশ হওয়ার ভয়েই তো তার থেকে এতদিন নিজেকে দূরে রেখেছে। আশমিন এক হাতে নূরের কোমর টেনে নিজের কাছে নিয়ে এলো। নূরের মাথা নিজের বুকে চেপে ধরে আস্তে করে বলল, ঘুমাও। আজ সারাদিন ঘুমিয়ে না হয় আমরা বাসর দিন উদযাপন করব। তুমি চাইলে আমি কয়েকটা চুমুও খেতে পারি। আমাকে কিপটে ভেবো না, বর হিসেবে আমার মন অনেক বড়। বলতে বলতেই নূরের কপালে চুমু খেলো আশমিন আর বলল, নাও, প্রমাণ দিয়ে দিলাম। নূর হাঁ করে তাকিয়ে রইল আশমিনের দিকে। মনে মনে বিড়বিড় করে বলল, অসভ্য।